হস্ততাঁত শিল্প ত্রিপুরার একটি অন্যতম বিষয়। আর এই ত্রিপুরায় আমরা নানা জিনিস লক্ষ্য করে থাকি। ত্রিপুরার ঐতিহ্যকে ঘিরে যেভাবে রিসা, পাঁচড়া এবং ইত্যাদি বিষয়গুলো থাকে, ঠিক তার পেছনেই থাকে এগুলোকে যারা বানান আর এগুলো নিয়ে যারা কাজ করেন, এগুলোকে তৈরি করতে, এগুলোকে তৈরি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যারা জনজাতিরা রয়েছেন তাদের কাছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহ্যের এক অন্যতম পরম্পরা। আর সবগুলো মিলিয়ে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় গড়ে ওঠে শিল্প। আর এই শিল্পগুলোকে যারা নিখুঁত ছোঁয়া দিয়ে থাকেন তারা একজন শিল্পী। আর সেখান থেকেই শুরু হয় শিল্পীর শ্রেষ্ঠত্বের ছোঁয়া খোঁজা। ঠিক এরকমই একটি শিল্প যা আন্তর্জাতিক ক্ষেত্রে, যা জাতীয় স্তরে এক অন্যতম মাত্রায় সম্মান পেল। আমাদের রাজ্যের গৌরব বলা যেতে পারে, আমাদের রাজ্যের এক ঐতিহ্য। সেই ঐতিহ্যকে তুলে ধরেছেন আমাদের রাজ্যেরই এক কন্যা, যিনি প্রত্যন্ত এলাকা থেকে থাকেন। প্রত্যন্ত এলাকায় থাকলেও আজকে জাতীয় মাধ্যমে উনি কিন্তু অনেকটাই পরিচিতি লাভ করেছেন। সবচাইতে বড় কথা, আগরতলা শহর থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে বড় সুরমা এলাকায় যার বেড়ে ওঠা নির্মলা সিনহা, যিনি আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন, উনার পরিচিতি আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন, খবরের কাগজে, জাতীয় সংবাদ মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। প্রথমে নির্মলা দেবী, আপনাকে অনেক অনেক স্বাগত পাবলিক নাউয়ের পর্দায় এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। এত বড় একটি সম্মান আপনি প্রাপ্ত করেছেন। কিভাবে জানলেন যে আপনি এই সম্মানটা পাচ্ছেন, আপনাকে এই সম্মান দেওয়া হবে, জাতীয় পুরস্কার পাচ্ছেন, জাতীয় অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটাকে প্রথম কিভাবে জানলেন? প্রথম আমি আমাদের ক্লাস্টারে ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম তাই নিয়ে খবর দেওয়া হয়েছে। তারপরে WSC মানে উইভিং সার্ভিস সেন্টার থেকে খবর দেওয়া হয়েছে এইভাবে, মানে আমার নাম লিস্টে আছে, অ্যানাউন্স করা হয়েছে। তারপরে আমি দিল্লি থেকে খবর পাই। দিল্লি থেকে আপনাকে এরপর খবর দেওয়া? আমার জিমেলে পাঠানো হয়। আপনার মেইলে প্রথম এটা পাঠানো হয়। এই যে খবরটা প্রথম আপনি শুনলেন, আপনি যখন শুনলেন যে আপনাকে এত বড় একটা পুরস্কার দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে তো আপনার জন্য এটা বড় প্রাপ্তি। মানে এটা শোনার পর আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনেক, মানে আমি তো ওই ব্যাপারে, মানে আমি যে অ্যাওয়ার্ডে ঘুষি মানে পাবো এমন আশা না করিনি। অনেক কম্পিটিশনের মধ্যে আমার নামটা সিলেক্ট করবো আমি ভাবতেও পারিনি। আমি তো দিবাং রিভারে দিয়েছিলাম, তো আমি তো একা দিবাং নই, অনেকে তো আছে, তা আমি যে সিলেক্ট হবো আমি ভাবতেই পারিনি। আপনি এবার আমরা যদি একটু নির্মলা দেবীর কাছ থেকে বিস্তারিত জানি, এই যে কাজগুলো আপনি করেন, এই যে এইটা কি? মানে হ্যাঁ, ওই রকমই আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বানিয়েছিলাম, ওই রকম এইরকম বানিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, ন্যাচারাল ডাইং করে ওরকম বানিয়েছিলাম। আমরা তো এটা করে ইনাফি, পাঁচটার উপরে দেওয়া হয়। আচ্ছা, মানে যেটা উড়না আমরা বলি, উড়না দুপাট্টা এরকম। হ্যাঁ, এই জিনিসটা যে আপনি বানানোর কাজ করছেন, বা এত সুন্দর একটা নিখুঁত কাজ আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর সম্পূর্ণটাই করা হয়েছে হাতে, তার মধ্যে কোনো মেশিনারিজ নেই, কোনো এই বর্তমান যুগে যে সমস্ত মেশিনারিজ থাকে তার কোনো ছোঁয়া নেই। সবটাই কিন্তু নির্মলা দেবীর এই দুই হাতের ছোঁয়া, একেবারে শিল্প বলা যেতে পারে। আমি একটু বিস্তারিত আপনার ইতিহাস জানতে পারি, যে কবে শুরু করেছেন, কবে থেকে কাজ করছেন, এগুলো নিয়ে কিভাবে শুরু হলো, মানে কেন এই কাজটাই আপনি বেছে নিলেন?
শুরু করেছি মানে আমরা মা ঠাকুমা তারা কাপড় বুনতো। আমরা তো ট্রেডিশনালি এই কাপড় বুনতাম। আমরা তো মানে নিজেরা ইউজ করার জন্য নিজেরার জন্য ওইগুলো কাপড় বোনা হতো, সবসময় বোনা হতো। মানে নিজেরা প্রাত্যহিক নিজেরা দৈনন্দিন ব্যবহারের জন্য সুতো বড় গামছা সব এই আমরা মহিলা ফ্যানেক ইনাফি সব নিজেরা করতো। আর যদি মানে সুন্দরটা হইলে মণিপুর থেকে কেনা হতো। আচ্ছা, তো নিজে ইউজ করার জন্য হয়তো আমরা সবসময় বানাতাম। তো আমরা ছোটো থাকতে মা বানাতো, তো মার সাথে সাথে আমরা মানে হেল্প করতাম। অনেক কিছু আছে এই কাপড় করতে গেলে অনেক কাজ আছে, ওই কাজ মানে ছোটো ছোটো কাজে হেল্প করতাম। ওইভাবে আমি শিখে গেছি। আপনার মা কি করতেন? হাউস ওয়াইফ ছিলেন নাকি চাকরি বাকরি? না, চাকরি করতেন না। আর বাবা কি করতেন? বাবা একজন শিক্ষক ছিলেন, টিচার ছিলেন, প্রাইমারি প্রধান শিক্ষক ছিলেন। আচ্ছা, আপনি সবটাই মার কাছ থেকে শিখেছেন কি করে কাজ করতে? মার কাছ থেকে শিখেছি। নির্মলা দেবী, এই যে আপনার কাজটা করছেন, এই কাজটা করতে গিয়ে এই যে কাপড়টা হচ্ছে, এই কাপড়টা যে আপনি তৈরি করলেন, এটা কি সম্পূর্ণ কোনো মানে আগে থেকেই রেডিমেড কোনো কাপড় আসে নাকি সুতো দিয়ে তৈরি করছেন? সুতো দিয়ে তৈরি করা। আমরা প্রথম সুতো কিনবো, সুতো কিনে ববিন করবো, তারপরে প্রথমে এইসব মানে কটন কাপড়ে আসে অনেক। এখন তো মানে মার দেওয়া হয়তো, আগের দিনে মার দেওয়া হয়তো, তো এখন তো মার দেওয়া হয় না। এই মানে সুতার একটু ডিফারেন্স আছে। আগে হলো এক নল সুতা, এটা মার দিয়ে মার দিয়ে তারপরে কাপড় বোনা হতো মাতার আমলে। এখন তো আমরা এইসব মানে সুতা ডিফারেন্স হয়েছে আগে থেকে। এখন হইলো এক নল সুতাটা তেমন ইউজ করা হয় না। মানে এখন 240 260 ওই সুতাটা মার দেওয়া লাগে না, ওই এমনি বাজার মানে একদম বাজারে এটা রেডিমেড কিনতে পেয়ে। হ্যাঁ, সুতা রেডিমেড পাওয়া যায়। আর তারপরে ববিন করে আমরা টানা দিই। তারপরে আচ্ছা, আমরা কি একটা খসড়া দেখতে পারি যে কিভাবে আপনি তৈরি করেন? সেটাও আমরা একবার দেখব, যে আপনি কিভাবে বানান, কিভাবে প্রথম শুরুটা করেন সুতো বোনার কাজটা, সেটাও আমরা একবার দেখব। বন্ধুরা, আমরা ছোট্ট একটু আলোচনা করে জানার চেষ্টা করলাম যে কিভাবে এই কাজগুলো উনি করেন। এবার আমরা একেবারে সরাসরি দেখব যে উনি এই কাপড়, যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মণিপুরীদের একটা বিশেষ ট্রেডিশনাল কাপড়, এই কাপড়গুলো তারা যে তৈরি করেন এবং সবটাই হচ্ছে নিজের হাতে তৈরি করা, এবং দেখলে মনে হবে সম্পূর্ণ কিন্তু একটা আমরা যদি বলি আমাদের মেশিনারিজ যে কাপড়গুলো তৈরি করে সেগুলোর থেকেও কিন্তু অনেকটাই ভালো এবং খুবই সুন্দর একটা ঐতিহ্য বলা যেতে পারে। এবার আমরা হাতে কলমে দেখব কিভাবে নির্মলা দেবী এটা তৈরি করেন। আমরা এবার একেবারে হাতে কলমে দেখব। এই জিনিসটা যদি আমরা দেখাই দর্শক বন্ধুরা আপনাদেরকে, আমরা গান্ধীজির সামনে চরকা দেখতে পাই। যে চরকা গান্ধীজি কে দেখা যায় উনি বুনছেন বা খাদি বলা হয়। গান্ধীজি বলতেন যে স্বদেশের জিনিস। সেখান থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছেন যে যেইগুলো আমাদের ভোকাল ফর লোকাল যেই স্লোগান তিনি দিয়েছেন, অর্থাৎ স্থানীয় জিনিসপত্রের উপর যেন নজর দেওয়া হয়, সেখান থেকে দাঁড়িয়ে নির্মলা দেবীও কিন্তু সেটাকেই করছেন। আমরা দেখতে পাচ্ছি উনি এখন সুতোগুলোকে বুনছেন। আমরা একটু বিস্তারিত ওনার কাছ থেকে জানবো যে এই কাজটা কি। দিদি, আপনি যদি আমাদের বলেন যে এই যে কাজটা করছেন, এই কাজটা আমরা এতদিন গান্ধীজিকে দেখতাম, গান্ধীজির ছবির সামনে একটা চরকা থাকতো, ঠিক একই ধরনের কাজ নাকি একটু অন্য? একই ধরনের। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। কি করেন এটাতে? ফার্স্ট কি হয়? এটাতে মানে আমার যতটা কাপড় টানা দিব ওই হিসাবে আমি সুতোটা ববিন করা হোক, আচ্ছা, নলি করা হোক, তারপরে কাপড় টানা দিব। আমার একটা হিসাব আছে, যেমন 10টা গামছা টানা দিতে আমি কত কেজি বা 1 কেজি ববিন করতে হইব, 1 কেজি সুতা, ওইভাবে একটা আন্দাজ আছে। ওই আন্দাজে আমি ববিন করবো। আর ববিন আমি কীভাবে কাপড়টা ডিজাইন করবো ওইভাবে আমি বা দু কালারে আমি ববিন করবো। এইভাবে হিসাব একটা আসছে, ওই হিসাবে আমি ববিন করবো। এই যে মানে আপনি বলছেন আন্দাজটা করতে পারছেন, এইটা করতে করতে আপনার হয়তো বা এক্সপিরিয়েন্সে হয়ে গেছে যে আমি 10টা গামছা করলাম বা 5টা করলাম, তার জন্য আমার এত কেজি সুতো দরকার হতে পারে। এই সুতোটা মার্কেটে বর্তমানে আপনারা কিভাবে পাচ্ছেন? মানে তার মূল্য কি, তাতে আপনার প্রফিট কি হচ্ছে?
আমরা তো এই সুতাগুলো বাজারে অনেক দাম, মানে কেজি হিসাবে বিক্রি করা হয় বাজারেতে, মানে ওই সব দিনে দিনে সুতার দাম বাড়ছে, আমরা ওই হিসাবে। আমাদের যদি একটু বলেন যে আজ থেকে 5-7 বছর 10 বছর আগে কি রকম দাম ছিল আর এখন কি দামে কিনছে কেজিতেও যদি বলতেন। হ্যাঁ, আগে কেজিতে আসলো 450 এরকম, এখন এই সুতার দাম 600 টাকা। আচ্ছা, এই সুতোটার কি কোনো আলাদা স্পেশালিটি আছে? একটা সুতো তো আমরা দেখতে পাই আমাদের জামা কাপড় সেলাই করতে যে সুতো, আর এটার কি কোনো মানে অন্য স্পেশালিটি, যে এই কি স্পেশালিটি? এই সুতা তো এটার মধ্যে কাউন্ট আছে, এটা হলো আমি গামছা পাঁচটা কাউন্ট কাপড় বানাতে গেলে 240 কাউন্ট দিলাম। যে সুতা যত কাউন্ট সুতো হবে তত দাম ওই হিসাবে করে, কাউন্ট বড় হইলে ছোটো হইলে দাম ওরকম কাউন্টের উপর দাম নির্ভর আছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রটা চরকা যেটা আপনি করছেন, এটা তো অনেক পুরনো মনে হচ্ছে, এটা মানে কবের? এটা নতুন ঠাকুমা আমলে। আচ্ছা, মা ইউজ করছিল, মার পরে আমি ইউজ করছি, এখনো আছে। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, প্রথম ওনার ঠাকুরমা এই মেশিনটা ইউজ করতেন, তারপর ওনার মা ব্যবহার করতেন, এরপর উনি ব্যবহার করছেন, অর্থাৎ প্রায় 3টা জেনারেশন মানে আপনাকে নিয়ে। আচ্ছা, এই কত বছর পুরনো হতে পারে? মানে যদি আমরা ধরি আপনার ঠাকুরমা কবে থেকে, যদি আমরা এটাকে ধরেন যে কাজ করতেন তখন থেকে, কত বছর হলো? মনে হয় 50 বা 60 বছরের কাছাকাছি। আমি 60 বছর, আমার জন্মের আগে। আচ্ছা, এখন মানে এটা কি আধুনিক কোনো মেশিন আছে যেটা আপনার হয়তো বা চাহিদা হতে পারে? মানে এটা আমার এই কারণে প্রশ্ন করা, যেহেতু আপনি এটাকে নিজের একটা কর্মসংস্থান হিসেবে দেখছেন, নিঃসন্দেহে এটাকে আপনি একটা ব্যবসায়িক ভাবেও আপনি চিন্তা করবেন, যাতে করে এইটা দিয়ে আপনি যা উৎপাদন করবেন সেটাকে বাজারে বিক্রি করে যেন আপনার সংসার প্রতিপালন হয়। তো সেক্ষেত্রে এটার কোনো আধুনিকরণ মডেল বা এটার কোনো নিউ মডেল এখন কি বাজারে আছে, কিনতে পাওয়া যায়? বাজার আছে এখন, মানে এটা হলো কাঠের, এখন হলো সাইকেলে চাকা দিয়ে করে, সাইকেলে গিয়ার লাগিয়ে করে, ওইটার স্পিড খুব বেশি, মানে এক বান্ডিল ইয়ে করতে মানে বেশি সময় লাগে। আর এখানে এইটাতে এক বান্ডিল সুতো, মানে আপনার এইটা যে করছেন, বুনছেন, এটা করতে কতক্ষণ সময় লাগে? মানে 1 ঘন্টা ধরো, ওখানে তো মানে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সাইকেলের চরকার মানে স্পিড বেশি আছে। ওইটার মূল্য কি আছে যেটা বাজারে, এটা কি জানা আছে যে সাইকেলের এটা কত দাম? 4.5 থেকে 4.5 হাজারের মতন পড়ে। আর এটা কি সম্পূর্ণ আপনাদের নিজের বাড়িতে বানানো? মানে আপনার ঠাকুরমা যিনি ছিলেন উনি নিজে বানিয়েছেন? নিজেরা বানানো, নিজেরা বানানো। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, এই জায়গাতে কিন্তু একটা মূল বিষয়, নির্মলা দেবীদের মতো যারা এই হস্তশিল্প নিয়ে কাজ করেন, হস্ততাঁত বুনেন, তাদের জন্য কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে গিয়ে এই সাপোর্টগুলো, অর্থাৎ তারা কিন্তু নিজেদের ট্রেডিশন, ঐতিহ্যকে বজায় রাখতে তারা এই কাজটাকে করছেন। একই সঙ্গে তাদের এই কাজটা কিন্তু করা পরিবার প্রতিপালনের জন্য। যেহেতু নির্মলা দেবী এখানে রয়েছেন, আমরা কথা বললাম এই বিষয়টার উপরে, যে এইটা থেকে কীরকম আয় হয় সেটা তো অবশ্যই আমরা পরবর্তী সময়ে জানবো, কিন্তু সংসার চালাতেও কিন্তু এটাকে উনি এখন বেছে নিয়েছেন। আপনি তো নিশ্চয়ই অন্য কোনো কাজ করেন না, এখন সম্পূর্ণভাবে এটাতেই কাজ করছেন, অর্থাৎ উনি কিন্তু সম্পূর্ণ মনোনিবেশ করেছেন এই শিল্পটার মধ্যেই। সুতরাং উনার এখন যদি আমরা পেশন বলি, উনার যদি কাজ বলি, সেটা কিন্তু সম্পূর্ণরূপেই এই কাপড় তৈরি করা। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে, এখানে কিন্তু একটু সাপোর্ট প্রয়োজন, আর এই সাপোর্ট যদি রাজ্য সরকার করতে পারে, তাহলে কিন্তু নির্মলা দেবীদের মতো যারা এই কাজগুলো করেন তাদেরকে কেন্দ্র করে একটা বিশাল শিল্প এই রাজ্যে গড়ে উঠতে পারে, আর এই যে ট্রেডিশন এক অন্য মাত্রায় পৌঁছে যাবে। আমরা ঠিক এর পরের ধাপটা দেখবো। এর পরে যে ধাপ রয়েছে, কিভাবে পরের কাজটা করেন, সেদিকে আমরা যাচ্ছি।
এবারে আমরা ঠিক পরের ধাপ, অর্থাৎ চরকাতে কাপড় বোনার জন্য যে সুতো, সে সুতো বোনার পর এর পরের যে ধাপটা তৈরির, সেখানে সেই দিকে আমরা এবার নজর দেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি নির্মলা দেবী বাইরে কিছু একটা যন্ত্রের মতো উনি তৈরি করেছেন, যেটাকে একেবারে সম্পূর্ণ ওনার হাতে উনি কিন্তু এই কাজটা করছেন। আমরা বিস্তারিত ওনার কাছেই জানবো। দিদি, এইটা কি, এই যে বিষয়টা, এই যে যন্ত্রটা, এইটাতে কি করা হয় মূলত? এই ববিন করার পরে এখানে নলিটা এখানে দিয়ে ববিনটা দিয়ে কাপড় মানে টানা দিব। আমি যতটা কাপড় টানা দিব ওইভাবে আমি খুঁটি হিসাবে কাপড়টা টানা দেবো। যত গামছা বা যত ইনাফি হোক, আমি যত লম্বা তত আমি এই উঠানের মধ্যে খুঁটি গেড়ে টানা দিব। এটা যদি গামছার জন্য কি এই সাইজ নাকি এটা? এটা তো গামছার জন্য না, এটা তো জাস্ট একদম দেখাবার জন্য। আচ্ছা আচ্ছা। গামছা হলে আমার বড় গামছা, ছোট গামছা, এটা কোনো মাপ আছে যে এত ফুট থাকতে হবে, এত থাকতে হবে? এটা আপনার মাপ করা আছে। আচ্ছা, তখন মানে এই খুঁটির ডিসটেন্সটা বেড়ে যায়? হ্যাঁ, বেড়ে যায়। আচ্ছা। আর এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এইটার কাজ কি মূলত? মানে এতগুলো কেন রাখা সুতো? ওইটা আমি কাপড় টানার জন্য ওইটা মানে ওখানে নলি দিয়ে বরুণ দিয়ে আচ্ছা কাপড়টা টানা দেবো। মানে এটা ক্রিলের কাজ, মানে তাতে হলে পুরো এটা ক্রিল। আমরা ট্রেডিশনাল এটা হলে মণিপুরের ভাষায় এটা কায়রাক কয়। আচ্ছা। ওইটা মানে ওইখানে নলিটা দিয়ে নলির মধ্যে আমরা মণিপুরি ভাষায় লাংসা কই, এটা ওইটা দিয়ে মানে কাপড়টা টানতে। আচ্ছা, এরপরে আপনি এইটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এটা লিস। ওই লিস্টটা এই যে দুটো খুঁটি, এই দুটো খুঁটির মাত্র এটা লিসের খুঁটিটা। আচ্ছা। ওইখানে ডেন্টিং করাইব, দাঁতিং করাইব, ওইখানে সব মানে এটা যদি ভুল হয় আপনার কাপড় সুন্দর হবে না। আচ্ছা, মানে এইটাতে কোনো মাপ রয়েছে, সূক্ষ্ম মাপ? হ্যাঁ। আচ্ছা। এখানে কত ইঞ্চিতে আমার কত ডেন্ট যাইব ওই হিসাবে আমি কাপড় টানা দেব। আচ্ছা। যেমন আমার ছানা রিট অনুযায়ী ডেন্টিং হিসাব থাকে। যেমন 36 হলে 18, মানে প্রত্যেক ইঞ্চিতে 18টা থাকবো। 18 জোড়া 18 দুগুণে 36। ওইভাবে 36 নম্বরে রিট এটা। প্রত্যেক রিটের প্রত্যেক ইয়েতে কাউন্ট আছে, ওই কাউন্টের হিসাবে কাপড়। আচ্ছা, মানে এইটা মোটামুটি এইরকম করতে করতে এই যে নিচে যেটা আপনি তৈরি করলেন, এখান থেকে মোটামুটি এইরকম সাইজ পর্যন্ত উঠে আমার কত ইঞ্চি পাস হইব তার উপর নির্ভর করে। এটা হচ্ছে মার্কেট ডিমান্ডের উপরে। যদি কেউ বললো যে আমার গামছা চাই, তাহলে গামছার কত ছোট গামছা সেই হিসাবে আমি ওটা টানা দেব। পাঁচড়ার জন্য কি ঠিক একইভাবে তৈরি হয়? না, পাঁচটা হিসাবে আলাদা। আচ্ছা। পাঁচটা অন্তত 26 ইঞ্চি, 26 থেকে 25 ইঞ্চি হয়। এই যে পাঁচটা আমার রিট হলে 52। আচ্ছা। 52 ইঞ্চিতে আইব 26। এটা আপনি কিভাবে মানে রিটটা করেন, মানে মাপেন কি করে? এই পুরো এই লাঠিটার উপরই মাপতে হয়, খুঁটির উপরে? না, আমার রিটের মাপে আমি। আচ্ছা। গামছার মাপে আমি। রিটের তো কোনো মাপ নয়, এটা তো একটা সাপোর্ট মাত্র। বুঝতে পেরেছি। মানে সম্পূর্ণ কাজটা, এই যে কাজটা আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণটাই কিন্তু হাতে, যার জন্য কিন্তু সেটাকে হস্ত। এবং এই যে মেশিনটা, এটাও কি আপনার সেই ঠাকুরমার আমলে? হ্যাঁ, এটা আমার ঠাকুরমার আমলে। আচ্ছা, মানে এখনো আপনি সেটাকে ব্যবহার করছেন। সম্পূর্ণ জিনিসটাই কিন্তু নির্মলা দেবী বজায় রেখেছেন, ট্রেডিশনটাকে। এবং দেখতেই পাচ্ছেন এই মেশিনটাকে, আমি মেশিন তো বলবোই না, সম্পূর্ণটাই নিজের হাতে এবং সবটাই কিন্তু নিজেদের বানানো। একদম কবজি থেকে শুরু করে পুরো আমাদের জালনার খিল দিয়ে যেভাবে বানানো হয়, সেটাকে কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে। লোহা দিয়ে এইগুলোকে কি বলা হয় এখন বেরিয়েছে? আচ্ছা, আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ বাঁশে। অর্থাৎ দর্শক বন্ধুরা, সবকটাই কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং বিশেষ করে ট্রেডিশনালি কিন্তু সবগুলো মেশিন তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে তা কিন্তু এক অনন্য মাত্রায় নিয়ে যায়। করছেন, এইটা করতে আপনার মূলত কি কি প্রথম প্রাথমিক প্রয়োজন হয়?
প্রয়োজন। আপনি নিয়ে আনছেন, গামছা তৈরি করছেন, গামছা করছেন, সুতো, ছোট গামছা। এই যে এটা করছেন, এগুলো প্রথমে এনে আপনি ওই যে বাইরে দেখাচ্ছিলেন যে এই খাঁচের মধ্যে নিয়েছেন। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে বটা তোলা হয়। আচ্ছা, বটা আমরা হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাঠের ইয়ে আছে, হ্যাঁ, কাঠের জিনিসে আমরা শেপ আছে আর কি। আচ্ছা, ওই মাত্র একটা কাঠের শেপ আছে, আচ্ছা, ওইখানে আমরা সুতাটা এখান থেকে একটা লিস্ট ওই লিস্টের মধ্যে সুতা দিয়ে তারপরে একটা একটা করে উপর লিস্ট তুলে দেবো। আছে না, ওই খুঁটিতে লিস্ট করা ছিল, ওই লিস্টের মধ্যে এইভাবে সুতা দেবো, ওইভাবে ওই এটার মধ্যে একটা এটা দেওয়া হবে। আচ্ছা, ওইটা দিয়ে তারপরে এটা দিয়ে মানে বটা তোলা জাস্ট ইয়েটা দেখাবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে উনি তৈরি করেন তার খানিকটা প্রক্রিয়া উনি দেখাচ্ছেন। হ্যাঁ, একটা একটা করে আচ্ছা, এই ক্ষেত্রে আসি, মানে এই যে কাজটা আপনি করছেন, করার পর যখন আপনি মার্কেটে যাচ্ছেন বা বিভিন্ন মেলায় যাচ্ছেন এটাকে বিক্রি করতে, তখন আপনার এক একটা জিনিসের দাম কেমন পড়ছে? ধরুন এই গামছাটা কি আপনি বিক্রি করবেন যেটা আপনি তৈরি করছেন, এটার মূল্যটা কেমন থাকবে? মানে কত টাকা দিয়ে বিক্রি করবেন আর কি? 130 থেকে গামছা বেডের এটা দাম করে, ছোট গামছা 130 থেকে 120 আচ্ছা, 130, বড় 180। গামছা অনুযায়ী মানে কাপড় বড় ছোট বড় নিলে দাম ডিফারেন্স থাকে। এতে আপনার প্রফিট হচ্ছে যখন বিক্রি করেন বানিয়ে? প্রফিট হয়। আচ্ছা, আর সরকারের কাছে আপনার কোনো চাহিদা থাকবে যে আপনার এই শিল্পটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটু বড় পরিসরে করার জন্য কোনো দাবি সরকারের কাছে কি থাকবে আপনার? কিছু কি চান আপনি রাজ্য সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা, আর্থিক হোক বা আপনার এটাকে ব্যবসায়িক ভাবে যেন আরো সুপ্রতিষ্ঠিত করা যায়? এটা অবশ্যই চাই। আচ্ছা, আমি তো এমনি সেলফ হেল্প গ্রুপ করি, এসএসজি গ্রুপ করি। আমরা যে দিদিরা কাপড় বোনায় তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। ওইভাবে যদি সরকার সহযোগিতা করে অবশ্যই আমরা সহযোগিতা কামনা করব। ঠিক, আর সবচেয়ে বড় ব্যাপার এবার যেটা আমরা খোলাসা করব, যে কাপড়টা নির্মলা দেবী তৈরি করেছিলেন, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেই কাপড়টা সম্পর্কে নির্মলা দেবী, আমি যখন কথা বলছিলাম আপনি তখন বলছিলেন যে কাপড়টা আপনি সম্পূর্ণভাবে নিজের হাতে করেছেন, কোনো ধরনের বাজারজাত কিছু নেই, শুধু সুতোগুলো কিনে এনেছেন একমাত্র। হ্যাঁ, এই যে আপনি একটা বলছিলেন পাতার কালার, তারপরে বিভিন্ন পেঁয়াজের খোসা দিয়ে এই যে কাপড়টা তৈরি করলেন, তার ছবিগুলো আমাদের পাশে চলছে, অবশ্যই সেগুলো আমরা দেখাবো। কিন্তু এই যে কাপড়টা আপনি তৈরি করলেন, এই যে পেঁয়াজের খোসা বা এই যে সুতোগুলো, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি লাল সুতো, একদম এটা বাজারজাত লাল সুতো, কিন্তু যেটা আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য পাঠিয়েছিলেন বা ন্যাশনাল সেই কম্পিটিশনটাতে যখন আপনি পার্টিসিপেট করলেন, সেটার জন্য সম্পূর্ণ নিজে তৈরি করেছিলেন। একটু যদি প্রক্রিয়াটা বলে কিভাবে? পেঁয়াজের খোসা দিয়ে আমি ন্যাচারাল ডাইং করেছিলাম, মানে বডিটা পেঁয়াজের খোসা দিয়ে, কিনারটা পান খয়ার দিয়ে। পেঁয়াজের খোসা কালেক্ট করে ওইগুলা সিদ্ধ করে বয়েল করে, তারপরে ওর মধ্যে সাদা সুতা আধা ঘন্টা কি বা 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলাম, তারপরে শুকিয়ে আমি কাপড় বানিয়েছি। আর এরপরে আপনি লাল একটা কালার আমরা দেখলাম, এটা কিভাবে করেছিলেন? পানে যে লগে যে খাই খয়া, ওই খয়ার
জলে ভিজিয়ে, এটা একটু শক্ত টাইপের তো, জলে ভিজিয়ে নরম করে তারপর বয়েল করলাম, তারপরে অল্প চুন দিয়ে এটার মধ্যে সাদা সুতো দিয়ে খয়েরি কালারটা তৈরি করেছে। আর এরপরে আরেকটা আপনি বলছিলেন সেগুন গাছ, সেগুন গাছের কালার দিয়ে একটা আপনি সবুজ কালারের মতো কিছু একটা এনেছিলেন। লাইট পার্পল এরকম। আচ্ছা, এইগুলো আপনি সম্পূর্ণ আপনি নিজের থেকেই করেছেন? কিভাবে করেছিলেন সেগুন গাছের কালারটা, সেগুন গাছের পাতা থেকে যে কালারটা তৈরি? কচি পাতাগুলো কালেক্ট করলাম, ওই কচি পাতা কালেক্ট করার পরে কুচি কুচি করে কেটে তারপরে বয়েল করলাম, বয়েল করার পরে ছেঁকে নিলাম সেগুন পাতাটা, তারপরে সুতা ভিজিয়ে কালার করলাম। আচ্ছা, মানে সম্পূর্ণটাই আপনি করেছেন নিজের হাতে, নিজের হিসেবে। আর এটা কি আপনি দিল্লি পাঠিয়েছেন? দিল্লি পাঠিয়েছি। ঠিক। ওই পেপারে আমি WSC মানে তার কাছে আমার কৃতজ্ঞতা আসছে, আর তার কাছে আমার ঋণী। তারা মানে স্যাররা খুব মানে সৌরভ স্যার, হিমাংশু স্যার, আমরা ডিরেক্টর বসাক স্যার, তাই খুব ইন্টারেস্ট করছে, খুব উৎসাহ দিচ্ছে এইভাবে করলে ন্যাচারাল ডাইং করো। এই জন্য আমি ন্যাচারাল ডাইং করেছিলাম। ঠিক, একেবারেই। আর নির্মলা দেবীদের মতো যারা রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু এ রাজ্যের গর্ব। আর তারা যেভাবে ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, এই রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে দেশের একটা মঞ্চে নিয়ে গিয়ে তার প্রতিষ্ঠা করা, নিঃসন্দেহে তাদেরকে আমরা কুর্নিশ জানাই অবশ্যই আমরা নির্মলা দেবীকে। আমরা নির্মলা দেবীর সঙ্গে কথা বলছিলাম, কিন্তু যিনি রত্নগর্ভা, যিনি নির্মলা দেবীকে জন্ম দিয়েছেন, সেই জন্মদাত্রীর সঙ্গে আমরা করি। কি নাম আপনার? জয়ন্তী দেবী। জয়ন্তী দেবী। আচ্ছা, কত বয়স? আমার বয়স হয়ে গেছে 85 বছর। 85? আচ্ছা, কেমন লাগছে মেয়ে ন্যাশনাল পুরস্কার পেল, জাতীয় স্তরে পুরস্কার পাচ্ছে? ওইটা তো আমার খুবই ভালো লাগতো, খুবই আনন্দের কথা। আচ্ছা, আমরা শুনলাম আপনিও নাকি এই কাজটা করতেন। ওইটা তো আমি করছি এখন, তারপরে আমি যখন পারি না আমার মেয়ে করছে। আচ্ছা, আপনি শিখিয়েছিলেন ছোটবেলা থেকে? আমার তাঁতের সময় তাই সব সময় সাহায্য করতো, তার শেখা। আচ্ছা, এই ট্রেডিশনটা আপনি কোত্থেকে পেলেন, মানে আপনি কার থেকে শিখলেন? আমি শিখলে আমার মা থেকে। আচ্ছা, এইখান থেকে শাশুড়িও সব করে। আচ্ছা, আমরা তো মণিপুরি, আগের থেকে ওইসব করার। আচ্ছা, নিয়ম, মানে এটা একটা ট্রেডিশনালি করছেন, এটা পরম্পরায় চলে। আর যারা আগের মানুষের তো কোনো শিক্ষা দীক্ষা নাই, তারাও সব করতো। আর যারা শিক্ষিত তারাও করে। এখন না ওইসব মণিপুরিরা ওইসব অনেক বাদ হয়ে গেছে, মানে কালচার, ট্রেডিশন সেগুলো বাদ পড়ছে, মানে ঐতিহ্যটা চলে যাচ্ছে। এটার জন্য কিছু বলবেন যে ঐতিহ্যটা যেন ধরে রাখে যারা এখন আছেন? আপনারা যখন বলছেন ঠিক আছে, আপনি কি বলবেন যে হ্যাঁ সবাই যেন এই ট্রেডিশনটাকে ধরে রাখে, যতই শিক্ষিত হোক, ঐতিহ্য ওইটার আমি আসি। ঠিক। আপনি কখন শুনলেন যে মেয়ের এরকম একটা পুরস্কার পাচ্ছে? কখন শুনতে পেয়েছেন? 24 তারিখে শুনেছেন। তো শোনার পর আপনার প্রাথমিকভাবে আপনি কি অনুভব করলেন? মেয়ে যখন অনুভব করবো, ভালোই তো মনে করছে, এইসব তো পাওয়া যায় না। আচ্ছা, স্বপ্নের মতোই মনে করলাম। স্বপ্নের মতো মনে করে। আমরা যিনি রত্নগর্ভা রয়েছেন ওনার সঙ্গেই কথা বললাম, যিনি নির্মলা দেবীদের মতো একজন কৃতি সন্তানকে জন্ম দিয়েছেন, যার কাছ থেকেই নির্মলা দেবী এই গোটা কাজগুলোকে শিখেছেন হাতে কলমে। বড় সুরমা থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক।